অভিশাপ দিলাম, তোর ভাইয়ের কোনোদিন বিয়ে হবে না। আলহামদুলিল্লাহ। কাব্য শুক্রিয়া আদায় করে চলে গেল। ইফাত প্রথমে বুঝলো না কাব্য আলহামদুলিল্লাহ কেন বলল। ব্যাপারটা বোধগম্য হতেই ইফাত দু কান চেপে নাটকীয় স্বরে বলে, না, এটা হতে পারে না। দুপুরের খাওয়া শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে আছে ইফাত ও তিতলি। তাহমিনা বেগম সব কিছু গোছগাছ করছেন। তিতলি অবশ্য সাহায্য করতে চেয়েছিল, কিন্তু উনি দেয়নি। কাব্য এখানে উপস্থিত নেই। তিতলির সামনের সোফায় বসেছে ইফাত। সে একবার আশেপাশে তাকিয়ে দেখলো কাব্য আছে কিনা। কাব্যকে দেখতে না পেয়ে ফিসফিস করে তিতলিকে বলল, ভাবস জানেন আমি কেন উপরে ফ্ল্যাটে থাকি? কেন থাকেন? কারণ আমি যখন বাসায় হাঁটি তখন আমার মনে হয় আমি কাব্যর মাথার উপর হাঁটছি। তিতলিও হেসে ফেলল। ইফাত এবার হতাশ স্বরে বলল, জানেন ভাবস, জীবনে খুব ইচ্ছে ছিল দুই বন্ধু পাশাপাশি পটি করতে করতে গল্প সল্প করব। কাব্যকে একবার বলেছিলাম, কি উত্তম কেলানিটাই না দিয়েছিল। ইফাতের কথা শুনে তিতলির মাথা ভন ভন করে উঠল। সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে এলো ওর। তিতলির অবস্থা দেখে ইফাত প্রসঙ্গ পাল্টে বলল, বাই দা ওয়ে, কালকের জন্য প্রস্তুতি কেমন? তিতলি ভ্রুজোড়া মিলিয়ে জিজ্ঞেস করল, কেন, কালকে আবার কি? কেন, কাব্য বলেনি কালকে ভার্সিটি থেকে ট্যুরে যাওয়া হচ্ছে? তিতলি আর কি বলবে? কাব্য এ ব্যাপারে তাকে কিছুই বলেনি। তিতলির মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি কাব্য ওকে নিতে চাচ্ছে না তাই বলেনি? তিতলি বড় একটা দীর্ঘশ্বাস পেল। সারাটা দিন ইফাতদের বাসায় কাটিয়ে সন্ধ্যার সময় বাসায় এসেছে কাব্য তিতলি। তাহমিনা বেগম রাতের খাবার ওদের দিয়ে দিয়েছে। আসার পর থেকে কাব্য খেয়াল করছে তিতলির মুখটা কেমন ভার ভার। কোনো কথা বলছে না, আর না তাকে বিরক্ত করছে। হুট করে কি হলো বুঝতে পারল না কাব্য। আসার পর থেকে তিতলি চুপচাপ, কেমন গাল ফুলিয়ে রেখেছে। কাব্যর দিকে ফিরেও তাকাচ্ছে না। কিচেনে গিয়ে তিতলি ঠাস ঠাস শব্দ করে জিনিসপত্র গুছিয়ে রাখছে। কাব্য শুধু সন্ধিহান চোখে ওর কার্যকলাপ দেখছে। কাব্য মনে মনে ভাবছে, সারা দিন তো ভালোই ছিল, হঠাৎ কি হলো? কাব্য নিজের থেকে এক দুবার তিতলির কাছে গিয়েছিল, কিন্তু তিতলি বরাবরই তাকে পাশ কেটে অতিক্রম করে গেছে। কেন কথা বলবে সে এমন পুরুষের সাথে, যে পুরুষ তাকে সহ্যই করতে পারে না? কালকে নাকি ট্যুরে যাবে, অথচ তাকে একবার বলল না। কেন বললে কি জাত যেত? আজ তিতলির অভিমানটা প্রখর। কোন কারণে আজ এত অভিমান মনে এসে বাসা বেঁধেছে সে নিজেও জানে না। কাব্য ঝটপট ইফাতের নাম্বারে কল লাগালো। নির্ঘাত ওই ইফাত তার সংসারে আগুন লাগিয়েছে। কল রিসিভ হতেই কাব্য কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করল, আমার বউয়ের মাথাটা কিভাবে খেয়েছিস? আসার পর থেকে একটা কথা বলছে না। বাসন কোসন এমনভাবে রাখছে মনে হচ্ছে অদৃশ্য আমাকে আছাড় মারছে। ইফাত মুখ ভর্তি খাবার খেতে খেতে উত্তর দিল, আমি তোর বউকে কিছুই বলিনি, শুধু শুধু আমার মতো অবলা ছেলের উপর দোষ চাপাবি না। ওর সাথে তোকে আমি ফিসফাস করে কথা বলতে দেখেছি। সত্যি করে বল, কি বলেছিস? আরে ভাই, সত্যি কিছু বলিনি, শুধু আমার মনের ইচ্ছাটা বলেছি। কি ইচ্ছে? ওই যে তোকে কয়েকবার বলেছিলাম না, চল দুজন মিলে একসাথে ওয়াশরুমে যাই, আড্ডা দিব আর কাজ সারবো। কাব্য রেগে বলল, একটা মায়েরও মাটিতে পড়বে না ইফাত। এসব কি বলেছিস ওকে তুই? আর যাই হোক, তিতলি এসব নিয়ে রাগ করেনি। সত্যি করে বল, আর কি বলেছিস? ইফাত সামান্য ভেবে উত্তর দিল, ও হ্যাঁ, কালকে ট্যুরের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, কিন্তু উত্তর দেয়নি কিছু। কাব্য আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল, সেট, এই ব্যাপারেও তো তিতলিকে বলতে ভুলে গিয়েছিলাম। কাব্য ফট করে ফোনটা কেটে দিল। তারপর দ্রুত পায়ে তিতলির কাছে চলে এলো। তিতলি তখনও নিজের কাজে নিমগ্ন। কাব্য এসে তিতলির সামনে দাঁড়িয়ে বলল, তিতলি শোনো। এই একটা ডাক শুনলে তিতলির রাগ অভিমান নিমিষেই কথায় যেন হারিয়ে যায়। তিতলি মাথাটা নিচু রেখে বলল, জি বলুন। কাল ভার্সিটি থেকে বান্দরবান ট্যুরে যাওয়া হচ্ছে। রাতের ভেতর সবকিছু প্যাকিং করে ফেলো। কালকে সকাল সকাল ভার্সিটি পৌঁছে বাস ধরতে হবে। আমিও আপনার সাথে যাচ্ছি। কেন, তোমার কি একে এখানে থাকার প্ল্যান আছে নাকি? তিতলি দুদিকে মাথা নাড়ল। কাব্য ওর সামনে থেকে যেতেই তিতলি খুশিতে নেচে উঠল। বহুদিনের শখ ছিল বারান্দায় যাওয়ার, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। এখন ফাইনালি যাওয়া হচ্ছে, তাও নিজের স্বামীর সাথে। কথাটা ভাবতেই তিতলির হাতে থাকা কাব্যের সাথে মুখ লুকিয়ে ফেলল। সকাল 7টায় বাস ছাড়ার কথা ছিল, অথচ কাব্যের ঘুম ভাঙছে 8টায়। তিতলি তখনও বেঘরে ঘুমাচ্ছে। মোবাইলটা হাতে নিতেই কাব্যের মুখ থেকে বেরিয়ে এলো, শেট।
সব মিলিয়ে প্রায় 30টা কল এসেছে মোবাইলে। সময় অনেকটা দেরি হয়ে গেছে বুঝতে পেরে কাব্য দ্রুত উঠে পড়ে। তাড়াহুড়া করে তিতলিকে ডাকতে আরম্ভ করলো। কাব্যের ডাকে তিতলির ঘুম ভাঙতেই তিতলি জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? উঠো তাড়াতাড়ি, 7টার বদলে 8টা বেজে গেছে। বাস বোধহয় মিস হয়ে গেছে। তিতলি এক লাফে উঠে বসে। দেওয়াল ঘড়িতে একবার সময় দেখে নিয়ে হন্তদন্ত হয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে কাব্য ইফাতকে একের পর এক কল দিয়েই যাচ্ছে। 5টা কল দেওয়ার পর ইফাত কল রিসিভ করলো। অতপর ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাই, সকাল সকাল কল দিয়ে এত সুন্দর ঘুমটা কেন ভেঙে দিলি? কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, আর বিয়ে আর আমি মিলে রাস্তায় ভিক্ষা করছি আর প্রেম করছি। আহা, গরিব হয়েও আমাদের মাঝে কত ভালোবাসা ছিল, কেন স্বপ্নটা ভেঙে দিলি ভাই? তোর স্বপ্ন তোর দাঁতের ভিতর রাখ। সময় দেখেছিস? 8টা বাজে। বাস মিস করে ফেলেছি আমরা। এখন কি হবে তাহলে? আর কি, নিজেদের কারে যেতে হবে। তাহলে আমিও তোর সাথে যাব। না, তোর গাড়িতে তুই একাই যাবি। কিন্তু কাব্য খট করে ফোনটা কেটে দিল। কাব্য ফোন কাটতেই ইফাত মোবাইলের দিকে তাকিয়ে বেসুরে গলায় গেয়ে ওঠে, আমার বন্ধু বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া আমারে না পাত্তা দেয়, তখন বুকটা ফাইট্টা যায়, ও বুকটা ফাইট্টা যায়। কাব্য শুট পরে রেডি হয়ে নিয়েছে। নিজের রেডি শেষ হতেই তিতলিকে ডাকতে গেল। তি- বাকিটুকু কাব্যের গলায় আটকে গেল। তিতলি আজ ব্ল্যাক কালারের শাড়ি পরেছে, তার সাথে মিলিয়ে কিছু অর্নামেন্টস। চুলটাকে ছেড়ে রেখেছে, মুখে সামান্য মেকআপ। তিতলির এমন রূপ দেখে কাব্য একটা শুকনো ঢোক গিলল। তিতলির থেকে চোখ সরিয়ে বলল, শাড়ি কেন পরেছ? কেন, দেখতে বেশি খারাপ লাগছে? কাব্য কি বলবে খুঁজে পেল না, শুধু মাথা নাড়ল। কাব্যের এতটুকুতেই তিতলির বেজায় খুশি হয়ে গেল। তার মানে কাব্য বলতে চাচ্ছে তাকে সুন্দর লাগছে। কাব্য তিতলিকে আর চোখে একবার দেখে গম্ভীর স্বরে বলল, চলো। কাব্য বসেছে ড্রাইভিং সিটে, তার পাশে তিতলি। ইফাত অবশ্য ওদের সাথে আসতে চেয়েছিল কিন্তু কাব্য আনেনি। কাব্য ড্রাইভিং করে যাচ্ছে আর আর চোখে মাঝে মাঝে তিতলিকে দেখে যাচ্ছে। তিতলি মুখ জানালার কাছে নিয়ে রেখেছে, বাতাসের দাপটে কোমর সমান চুল কাব্যের মুখে এসে পড়ছে। তবে কাব্য একবারও টু শব্দ অবধি করেনি। সে ড্রাইভিং করে যাচ্ছে আপন মনে। কিছু দূর যাওয়ার পর কাব্য গাড়িটা থামিয়ে কিছু খাবার নিয়ে নিল। তারপর তিতলির হাতে ধরিয়ে দিয়ে বলল, আসার সময় তো কিছু খেয়ে আসা হয়নি, এগুলো খাও। তিতলি মুচকি হেসে কাব্যের হাত থেকে খাবারগুলো নিয়ে নিল। সত্যি খুব খিদে পেয়েছিল তার। কাব্য আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তিতলি এক টুকরো রুটি আর ভাজি কাব্যের মুখের সামনে নিয়ে বলল, আপনিও খান। কাব্য একবার তিতলির দিকে তাকিয়ে নিঃশব্দে মুখে পুরে নিল। আঙ্গুলে কাব্যের ঠোঁটের ছোঁয়া পেতেই তিতলির শরীরটা সামান্য ঝাঁকুনি দিয়ে উঠল, যেটা কাব্য ঠিকই দেখেছে। তবে কিছুই বলেনি, শুধু তার ঠোঁটে ফুটে উঠেছিল সামান্য হাসি। গত 3 ঘন্টা ধরেই জ্যামে বসেছিল কাব্য ও তিতলি। ঢাকাতেই 3 ঘন্টা বসে থাকলে বান্দরবন পৌঁছাবে কবে? সবে মাত্র জ্যাম ছুটেছে। কাব্যরা যখন চট্টগ্রামে প্রবেশ করলো ঠিক সেই মুহূর্তেই আকাশের রং বদলে গেল। এতক্ষণ তীব্র তেজে থাকা সূর্যি মামাকে মেঘেরা আদরে আড়ালে লুকিয়ে নিয়েছে। দুপুর বেলাতেও চারিদিক অন্ধকার হয়ে এসেছে। প্রথমে মৃদুমন্দ বাতাস বইলেও এখন তার রূপ নিচ্ছে প্রলয়কারী ঝড়ে। ঝড়ের দাপটে কাব্য গাড়ি থামাতে বাধ্য হলো। এত ঝড়ের মাঝে ড্রাইভিং করা সেফ না, তার মাঝে এখন গাড়িতে থাকাটাও সেফ না। আশেপাশে থাকার মতো কিছু পাবে কিনা সন্দেহ। চারিদিকে শুধু জঙ্গল। কাব্য কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তিতলিকে নিয়ে এখানে বসে থাকাটা মোটেও সেফ না। সে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। তারপর তিতলিকে বলল, তুমি থাকো, আমি দেখি আশেপাশে কোনো কিছুর সন্ধান পাই কিনা। কিন্তু আমি একা কিভাবে থাকবো এখানে, আমার ভয় লাগছে। আমি আশেপাশে আছি, রিল্যাক্স। কাব্য যেতেই তিতলি জড়সড় হয়ে বসে রইল। এদিকে প্রকৃতির অবস্থা ভয়াবহ। কিছুক্ষণ বাদেই কাব্য এলো। গাড়িটা সাইডে পার করে তিতলিকে নিয়ে জঙ্গলের ভেতরে হাঁটা দিল। তিতলি চারিদিকটা পর্যবেক্ষণ করে বলল, এই জঙ্গলে আবার মানুষ থাকে নাকি? একটা লোকের সাথে দেখা হয়েছিল, উনি বলেছেন ওনারা এখানেই থাকেন। আপাতত আমরা ওখানে আশ্রয় নেব, পরেরটা পরে দেখা যাবে।
তিতলি কাব্যের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটছে। কাব্য শক্ত করে তিতলির হাত ধরে রেখেছে। কিছু দূর যেতেই তিতলি দেখলো একটা মাঝবয়সী লোক কাঁধে কাঠ নিয়ে ওদের দিকে হেসে তাকিয়ে আছে। কাব্য ওনার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা বলল, তাড়াতাড়ি আয় বাপ, বাতাস বাড়ে, জলদি গরদ পৌঁছন ফকির, চল চল। কাব্য ও তিতলি ওনার পিছু পিছু গেল। বাড়ির সামনে যেতেই কাব্যের কপাল আপনা আপনি কুঁচকে গেল। সামনে মোট 3টা ঘর, তাও আবার কুঁড়ে ঘর। সেই বাতাসে কুঁড়ে ঘর টিকতে পারবে? কাব্য কথাটা জিজ্ঞেস করতে গিয়েও পারল না। সে একবার তিতলির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কেমন খুশি হয়ে তাকিয়ে আছে। তিতলির সাথে বিধায় কাব্যের এত তোড়জোড়। সে একা থাকলে গাড়িতেই থেকে যেত। লোকটা ঘরের সামনে দাঁড়িয়ে হাঁক ডাকল, ওই কবিরের মা, মেহমান আসছে, ওরে তাড়াতাড়ি গরদ লইয়া যা। ওই কবিরের মা, মেহমান এসেছে, ওদের তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। একটা রোগা পাতলা গঠনের মহিলা ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর কাব্য ও তিতলিকে ঘরে নিয়ে গেলেন। তিতলি খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটাকে দেখতে লাগলো। বাকি দুটো ঘরের থেকে এই ঘরটা বড়। ও ঘরে 3টা রুম, তবে খুব পরিপাটি। তিতলির খুব ভালো লাগছে। সে কখনো বাস্তবে কুঁড়ে ঘর দেখেনি। কাব্য শুধু তিতলির মুখে লেগে থাকা উচ্ছ্বাস দেখে যাচ্ছে। কাব্য ভেবেছিল বাতাস হয়তো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। বাতাসের দাপট কমবে কি ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। সাথে আবার যোগ হয়েছে মুষলধারে বৃষ্টি। ইফাতের সাথে কথা হয়েছে কাব্যর। সে নাকি হোটেলে আশ্রয় নিয়েছে। এদিকে কালো ঘুটঘুটে সন্ধ্যা হয়ে এসেছে চারিদিকে। ঘর আলোকিত করার জন্য হারিকেন জ্বালিয়ে দিয়েছেন গৃহকর্ত্রী। মেহমানদের যে ভালো কিছু খাওয়াবে তারও উপায় নেই, তাই ঘরে যা আছে তাই রান্না করা হলো। রান্না শেষে কাব্য ও তিতলিকে খাবারের জন্য ডাকা হলো। আলু ভর্তা, কচু শাক, পুঁটি মাছ, শুটকি ভর্তা রান্না করা হয়েছে। গৃহকর্মী হেসে বললেন, গরত কিছু নাই যে তোয়ারে খায়ায়ম, এল্লাই কষ্টরি ইয়ায়ুন খাই ফেলাও। তিতলি বলে উঠল, এত কিছু করে বলছেন কিছু করতে পারেননি? আরে আন্টি, এগুলো দিয়েই তো মজা করে খেয়ে ফেলতে পারবো। আপনি ব্যস্ত হবেন না তো? তিতলি খাচ্ছে। কাব্য প্রথমে খেতে না চাইলেও কাঠুরে হাসান আলী তাকে জোর করে বসিয়েছে। এদিকে কাব্য এসব কোনো দিন মুখেও নেয়নি। সে শুধু আলু ভর্তা দিয়ে ভাতটুকু শেষ করছে। খাওয়া শেষ হতেই কাব্য ও তিতলিকে একটা রুমে দেওয়া হলো। একটা মোমবাতি এনে ছোট একটা টেবিলের উপরে রেখে দিল তিতলি। রুমটা ছোটোখাটো, শুধু একটা খাট, টেবিল আর ছোট জানালা আর দরজা, বই কি কিছুই নেই। তিতলি দৌড়ে গিয়ে জানলা দিয়ে হাত বের করে দিল। আজকে হাসি যেন তার মুখ থেকে সরছেই না। কাব্য খাটে বসে বসে শুধু তীক্ষ্ণ চোখে ওকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। হুট করে তিতলি একটা আবদার করে বসল, শুনছেন, আমি একটু বৃষ্টিতে ভিজি? নো। কিন্তু কেন? প্লিজ যাই না। না বলেছি না, ঠান্ডা লেগে যাবে। আর এখন ভিজলে তুমি কাপড় পাবে কোথায়? তিতলি ভালোই বুঝতে পারলো কাব্য ওকে ভিজতে দিবে না। তাই কাব্য কিছু বলার আগেই তিতলি দরজা খুলে বের হয়ে গেল। ওকে যেতে দেখে কাব্য দ্রুত দরজার কাছে এগিয়ে গেল। তিতলি 2 হাত মেলে আনন্দ সহকারে ভিজছে। কাব্য ভেতর থেকে গম্ভীর স্বরে বলল, তোমাকে ভিজতে না করেছিলাম তিতির। তিতলি সেভাবে হাত মেলে রেখেই হালকা ঘুরতে ঘুরতে বলল, বৃষ্টি দেখে ভিজতে চায় না যেমন, মানুষ না পশু সেজন। তিতলি যে ওকে খোঁচা মেরে কথাটা বলছে ভালোই বুঝতে পারলো কাব্য। কাব্য পকেটে হাত গুজে তিতলির দিকে গভীর চোখে তাকিয়ে আছে। তবে সেই দৃষ্টি বেশিক্ষণ গম্ভীরতায় রইল না। সেখানে ভর করলো এক রাশ মুগ্ধতা। বৃষ্টিতে ভেজার ফলে তিতলির কালো শাড়িটা শরীরের সাথে একেবারে মিশে গিয়েছে। তিতলির শরীরের প্রত্যেকটা বা কাব্যের চোখে স্পষ্ট। শাড়ির আঁচল সামান্য সরে যাওয়ার ফলে তিতলির ফর্সা উদর কাব্যের চোখে উন্মুক্ত। কাব্য সম্মোহন হয়ে তিতলির দিকে এক পা করে অগ্রসর হতে লাগলো। কাব্যের ইন করা সাতটা মুহূর্তেই ভিজে জুবুথুবু। কাব্য তিতলির কাছে গিয়ে এক টানে ওর বুকের উপর এনে ফেলল। হঠাৎ টান পাওয়ায় তিতলি ভ্যাবাচাকা খেল। কাব্যের বুক থেকে মাথা উঠিয়ে কিছু বলবে তার আগেই কাব্য সম্মোহনীয় নেশাগ্রস্ত দৃষ্টিতে তিতলির নিস্তব্ধ হয়ে গেল। কাব্যকে আজ অবধি এমন দৃষ্টিতে তাকাতে দেখেনি তিতলি।
দুজনের চোখাচোখিতে কতটা সময় ব্যয় হলো জানা নেই। বৃষ্টির ফোঁটা তিতলির তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটের উপর দিয়ে বয়ে পড়ছে। কাব্যের হিংসা হলো। ওই ঠোঁট জোড়া শুধু তার অধিকার আছে আর কারো নেই। সদ্য স্ফুটিত পদ্মর ন্যায় তিতলির গোলাপি অধরে কাব্য নিজের অধর মিলিয়ে দিল। তিতলি চমকালো, ভরকালো। তিতলির কোমর চেপে ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর ঠোঁটের আরো গভীরে পৌঁছালো। এক সময় তিতলির শ্বাস ফুরিয়ে আসতেই সে কাব্যকে সরাতে চাইল, কিন্তু পারল না। কাব্য আজ উন্মাদ, ভীষণ উন্মাদ। হুট করে তিতলির কি হলো কে জানে। সেও কাব্যের সাথে তাল মেলাতে আরম্ভ করলো। কাব্য তিতলির ঠোঁট ছেড়ে ওকে পাজা কোলে তুলে নিল। খুব দ্রুত ওদের শ্বাস ওঠানামা করছে। তিতলি কাব্যের গভীর হৃদস্পন্দন শুনতে পেল। কাব্য তিতলিকে নিয়ে ঘরে ঢুকে কোনো রকমের দরজা বন্ধ করলো। বিছানার কাছে গিয়ে তিতলিকে খুব যত্ন সহকারে শুয়ে দিল। তারপর কাব্য ওর উপর ঝুঁকে এলো। তিতলি কাব্যের দিকে তাকে অস্পষ্ট সুরে বলল, কি করছেন আপনি? নো মোর টক। কাব্য অস্থির হাতে একটানে তিতলির আঁচলটা বুক থেকে টেনে ফেলে দিল। তিতলির অস্বাভাবিক নিঃশ্বাসের ফলে বুকও দ্রুত ওঠানামা করছে, যা মুহূর্তেই কাব্যের মাথা নষ্ট করে দিল। কাব্য আস্তে ধীরে তিতলির উদরে ঠোঁট ছোঁয়ালো। এতেই যেন তিতলির সমস্ত কায়া কেঁপে উঠল। উদর থেকে মুখ উঠিয়ে তিতলির গলায় মুখ ডুবিয়ে একের পর এক ভালোবাসার চুমু এঁকে দিতে লাগলো। আবেশে তিতলি বিছানার চাদর খামচে ধরল। কাব্য এবার গলা থেকে মুখ উঠিয়ে তিতলির চোখে চোখ রাখল। কাব্যের চোখ লাল হয়ে উঠেছে ইতিমধ্যে। সে কাঁপতে থাকা গলায় বলল, তিতলি, আই ডেসপারেটলি নিড ইউ। ক্যান আই? তিতলির গলা খুব কাঁপছে। কিছু বলার ক্ষমতা তার হচ্ছে না, শুধু হাত দিয়ে কাব্যের গলা জড়িয়ে ধরল। তিতলির নীরব সম্মতি পেতেই কাব্য উন্মাদ হয়ে গা থেকে শার্টটা খুলে পাশে ফিক্কে মারল। অতপর মোমবাতিটা নিভিয়ে আবারও তিতলির অধরে অধর মিলিয়ে দিল। কারো বারবার ডাকে ঘুমে ব্যাঘাত ঘটে তিতলির। ঘুমের মাঝে বিরক্তিতে মুখ কুঁচকে এলো ওর। এদিকে কাব্য ডেকেই চলছে, কিন্তু মেয়েটার ওঠার নাম নেই। শেষে তিতলি বিরক্ত নিয়ে চোখ বন্ধ রেখে লাফ দিয়ে উঠে বসল। গায়ের উপর একটা পাতলা কাঁথা। তিতলি কোনো রকমে চোখ মেলে পড়ল। কি সমস্যা? এভাবে ষাঁড়ের মতো চিৎকার কেন করছেন? ইডিয়েট, কখন থেকে ডাকছি, উঠছো না কেন? উঠো তাড়াতাড়ি, বের হতে হবে। এমনিতে লেট হয়ে গেছে অনেকটা। তিতলি কিছু বলার জন্য মুখ খুলতেই হঠাৎ তার কিছু একটা অনুভব হলো। পিঠটা কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে। তিতলির সাথে সাথে এক হাত পেছনে নিয়ে পিঠ স্পর্শ করলো। কাপড়ের অস্তিত্ব না পেয়ে তাড়াতাড়ি বুক থেকে কাঁথাটা সামান্য সরিয়ে নিজেকে দেখলো। না, শরীরের একটা সুতোরও অস্তিত্ব নেই। তিতলি তড়াক করে কাব্যের দিকে তাকালো। কাব্য ওর দিকে ভাবশীল দৃষ্টিতে তাকিয়ে আছে। গতরাতের স্মৃতি আস্তে আস্তে স্মরণ হলো তিতলির। লজ্জায় কুকরিয়ে এলো ওর দৃষ্টি। কাব্যের দিকে তাকাতেও ওর ভীষণ লজ্জা লাগছে। তিতলি কাঁথাটা শক্ত করে বুকে চেপে ধরল। কাব্য তিতলির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে হাতে থাকা কাপড় বিছানার উপরে রেখে বলল, গাড়ি থেকে কাপড় নিয়ে এসছি, ফ্রেশ হয়ে আসো, আমি বাইরে ওয়েট করছি। কাব্য ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি কাঁথাটা শরীরে পেঁচিয়ে খাট থেকে নামলো। নিচে পড়ে থাকা শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে নিল। অতপর খাটের উপর থেকে কাব্যের নিয়ে আসা 3 পিসটা নিয়ে পাশের টেবিলে চলে গেল। তিতলি ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই দেখলো কাব্য খাটে বসে আছে। তিতলি হাত কষলে বলল, চলুন। তিতলি এক পা সামনে বাড়াতেই কাব্য পেছন থেকে ডেকে উঠল। তিতলি, আই এম সরি। তিতলি ভ্রু কুঁচকে শোধালো, কেন? কালকে রাতের জন্য। কালকে রাতে ওসব অ্যাক্সিডেন্টলি কিভাবে কি হয়ে গেল, আই এম সরি। অ্যাক্সিডেন্ট শব্দটা বারবার তিতলির কানে প্রতিধ্বনিত হতে লাগলো। কালকে এত কাছে আসা কাব্যের ভালোবাসা সব অ্যাক্সিডেন্ট ছিল। তার অনুভূতির কোনো মূল্য নেই এই লোকটার কাছে, নেই। এত সহজে বলে দিল ওটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ছিল। তিতলির কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। কাব্যের সব কথা তিতলির হজম করছে সব সময়, কিন্তু এই কথাটা কিছুতেই সহ্য হচ্ছে না। তার মানে কাল কাব্য ভালোবেসে ওর কাছে আসেনি, নিজের চাহিদা মেটাতে এসেছিল। আর এখন ভ্রম কাটতেই সরি বলছে।
চোখের পানি বাঁধ ভাঙছে বুঝতে পেরেই তিতলি সাথে সাথে উল্টো দিকে ফিরে গেল। তৎক্ষণাৎ গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে সেটা কাব্যের চোখে পড়ার আগেই তিতলি সতর্কতার সাথে মুছে ফেলল। তারপর শক্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, এখন চলুন, দেরি হচ্ছে। তিতলি আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল। রাগে দুঃখে তার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তিতলি চলে যেতেই কাব্য অস্থির হলো। কাব্যের মনে হচ্ছে সে তিতলির সাথে জোর করে এসব করেছে। হয়তো এসবে তিতলির সম্মতি ছিল না, কাল হয়তো ভয়ে তিতলি ওকে না করতে পারেনি। রাগে কাব্যের মন চাচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে দিতে। তিতলির অসম্মতিতে সে এসব কখনো করতে চায়নি। দুজন দুজনকে ভুল বুঝেই বাকিটা পথ পাড়ি দিল। কেউ নিজের থেকে এসে কিছু পরিষ্কার করলো না। কাব্য ড্রাইভ করছে, সাথে কিছুক্ষণ পর পর তিতলির দিকে তাকাচ্ছে। মেয়েটার হাব ভাব কিছুই বোঝা যাচ্ছে না। এই প্রথমবার কাব্য কোনো কিছু বুঝতে বারবার ব্যর্থ হচ্ছে। তিতলি চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে শুয়ে আছে। সে সময়ের পর থেকে মুখ থেকে আর একটা টু শব্দ বের করেনি, অথচ কালো মেয়েটার মুখে কতটা উচ্ছ্বাস ছিল। অপরাধ বোধ কাব্যকে ক্ষণে ক্ষণে গ্রাস করছে, অথচ বোকা ছেলে বুঝলই না তার প্রেয়সীর অভিমান তার স্পর্শে নয়, তার মুখ থেকে বের হওয়া সামান্য এক শব্দে। অবশেষে কাব্যরা পৌঁছালো সৌন্দর্যের নীলাভূমি বান্দরবনে। তিতলি একটা কথাও বলেনি, আর না কাব্য নিজে থেকে এগিয়ে গিয়েছে। হোটেলে পৌঁছে দীর্ঘ জার্নি শেষে তিতলি চোখ বন্ধ করে পড়ে রইল। পৃথিবীর সব কিছু বিষাক্ত মনে হচ্ছে। বেহায়া চোখ দুটো আজ কিছুতেই বাদ মানছে না। সে কাব্যের সামনে দুর্বল হতে চায় না। কোনো রকমে এখানে থাকা অবধি নিজেকে সামলে রাখতে হবে। এখান থেকে যাওয়ার পর গ্রামে চলে যাবে। আর যাই হোক, সে জোর করে সংসার করতে চায় না। এমনিতে কাব্য তো ওকে দেখতেই পারে না, উনি হয়তো অন্য কাউকে ভালোবাসে। কথাটা ভাবতেই তিতলির বুকটা হু হু করে উঠল। বালিশে মুখ গুজেই কেঁদে ফেলল। কাব্য রুমে নেই, সে ইফাতের সাথে বাহিরে। কি রে তিতলি, ভাবকে কিছুটা মনমরা দেখলাম, কিছু হয়েছে নাকি? তুই আবার মারিসনি তো? আর ইউ সিক? আমি কেন ওকে মারতে যাব? দেখে লাগলো তাই বললাম। স্বামীর আদর সোহাগ পেলে মেয়েরা খুশি হয়, আর আমার বউ গাল ফুলে রেখেছে। ইফাত সবেমাত্র বোতল থেকে পানি মুখে দিয়েছিল। কাব্যের কথা শুনে সে ভীষণ খেল। মুখে থাকা সব পানি ছিটকে পড়ল। ইফাত চোখ বড় বড় করে বলে ওঠে, কিন্তু ভাই, তুই তো বউ মানিস না। কাব্য বিড়বিড় করে বলল, চোখের সামনে বউ যদি মধুর মতো ঘুরঘুর করে, তাহলে না মেনে না খেয়ে আর যাবো কোথায়? বিড়বিড়ে কি বলছিস? কিছু না, রুমে যাব। অনেকটা পথ জার্নি করে এসছে, এখন একটু রেস্ট প্রয়োজন। বিকেলে আবার সবাই মিলে ঘুরতে বের হবো। কাব্য নিজের কথা শেষ করে চলে গেল। কাব্য চলে যেতেই ইফাত মুখ ভেঙচি কেটে বলল, আজ বউ আছে বলে এত ঢং? আমার একটা বউ থাকলে এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম ঢং কাহাকে বলে। ও বউ, হোয়ার আর ইউ? প্রফেসর স্টুডেন্ট সবাই মিলে ঘুরতে বেরিয়েছে। তিতলি আনমনে হেঁটে যাচ্ছে আর এদিকে সেদিকে তাকাচ্ছে। কাব্যের পাশে এমন পিচ্চি মেয়েকে দেখে কপালে ভাঁজ পড়ল অনেকের। চারিদিকে শুধু ফিসফাস কাব্য স্যারের সাথে মেয়েটাকে। এর মাঝে অনার্স থার্ড বর্ষের ছেলে নাই রাজীব এক দেখায় তিতলিকে ভালো লেগে গিয়েছে। রাজীবের বন্ধু আনাস বলল, দোস্ত, মেয়েটা স্যারের কে না কে? কে আর হবে, বোন হয়তো। স্যারের বোন আছে, আগে তো শুনিনি। স্যার কি তার ব্যক্তিগত ব্যাপারে কাউকে বলে? তা অবশ্য ঠিক। রাজীব আনাসের দিকে তাকিয়ে বলল, দোস্ত, তুই গিয়ে স্যারকে একটু বিচি রাখ, আমি একটু মেয়েটার সাথে কথা বলে আসি। আনাস ভয় মিশ্রিত কণ্ঠে বলল, মাথা খারাপ? আমি যাব ওনার সাথে কথা বলতে? কখনো না, ভয় লাগে ভাই। প্লিজ দোস্ত, একটু ম্যানেজ কর, প্লিজ প্লিজ। আচ্ছা, চেষ্টা করছি, তবে যা করবি তাড়াতাড়ি করবি। আসসালামু আলাইকুম স্যার। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই সামনে তাকালো কাব্য। আসান হেসে তার দিকেই তাকিয়ে আছে। কাব্য গম্ভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? কাব্য আসানের হাস্যোজ্জ্বল মুখের দিকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো। কাব্যের এহেন দৃষ্টি দেখে আসান কিছুটা থতমত খেল, সাথে অবশ্য অনেক ভয়ও করছে। কাব্য ঘুণাক্ষরেও কিছু টের পেলে ওকে আস্ত রাখবে না, ওটা আসান খুব ভালো করেই জানে।
অন্যদিকে কাব্যকে পেছনে ফেলেই তিতলি একাই সামনে হেঁটে যাচ্ছে। কাব্য যে ওর আশেপাশে নেই সেটাও সে খেয়াল করেনি। চারপাশের নরম পরিবেশ আজকে তিতলির হৃদয় স্পর্শ করতে পারছে না। মেয়েটা সে কখন থেকেই মনমরা হয়ে একাই হাঁটছে, তার কানে শুধু বাজছে কাব্যের বলা কথাটা। তিতলি মুখ ফুলিয়ে একটা শ্বাস ফেলল। আজকের আবহাওয়াটা সুন্দর, চারিদিক থেকে শীতল হাওয়া বইছে, সূর্যের প্রখরতা নেই। বাতাসের দাপটে তিতলির মাথার ঘোমটাটা বারবার পড়ে যাচ্ছে, আর তিতলি বেখেয়ালে সেটাকে ঠিক করে যাচ্ছে। তিতলির অন্যমনস্ক থাকা অবস্থায় ওর সামনে হঠাৎ এসে দাঁড়ালো রাজীব। হ্যালো মিস, কেমন আছেন? তিতলি ভ্রু কুঁচকে তাকালো। কথা থেকে কোন অচেনা এক ছেলে এসে জিজ্ঞেস করছে সে কেমন আছে। আশ্চর্য! তিতলিকে চুপ থাকতে দেখে রাজীব আবারও বলল। তিতলি এবারও নিরুত্তর। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। তিতলিকে এভাবে চুপ থাকতে দেখে রাজীব কিছুটা অপমানিত বোধ করলো। নির্লজ্জের মতো রাজীব আবারও জিজ্ঞেস করলো। মিস, আপনি কি কানে শুনতে পান না? রাজীবের এইবারের প্রশ্নের উত্তর না দিয়ে তিতলি ওকে পাশ কাটিয়ে যেতে নিল। তবে তার আগেই রাজীব লাফ দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তিতলি এবার ভীষণ রেগে গেল। রাজীবের দিকে আঙ্গুল তাক করে কঠিন মুখে কিছু বলতে যাবে তার আগেই কথা থেকে কাব্য হাওয়ার বেগে এসে রাজীবের কলার চেপে ধরল। আকস্মিক আক্রমণে রাজীব ও তিতলি উভয়ই চমকালো। রাগে কাব্যের কপালের শিরা উপশিরা ফুলে উঠেছে। চোখ দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। কাব্যের এমন রূপ কখনো দেখেনি তিতলি, যার দরুন ভয়ে কিছুটা পিছিয়ে গেল সে। এদিকে রাজীবের তো ভয়ে সারা শরীর কাঁপছে। রাজীব ভয় মিশ্রিত কণ্ঠে বলল। আমি তো শুধু আপনার বোনকে জিজ্ঞেস করছিলাম ওনার কোনো অসুবিধা হচ্ছে না তো? তিতলির চোখ বড় বড় করে রাজীবের দিকে তাকালো। কি মিথ্যুক রে বাবা! কাব্য শান্ত হওয়ার বদলে রাজীবের কলার আরো জোরে চেপে ধরল। তারপর দাঁতে দাঁত চেপে বলল। ও আমার বোন না, বউ হয় ইডিয়েট। আর ওর কোনো সমস্যা হলে আমি দেখব। তুই ওর সাথে কথা বলার কে? আর কখনো যদি ওর আশেপাশে দেখেছে তবে ৮ হাত মাটির নিচে তোকে দাফন করে দিয়ে আসবো। কাব্য রাজীবের কলার ছেড়ে ওকে সামান্য ধাক্কা মেরে বলল। যা এখান থেকে। আর ১ সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকলে তোর অবস্থা কি করবো আমি নিজেও জানি না। কাব্যর থেকে ছাড়া পেয়ে রাজীব ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। প্যান্ট বোধহয় সামান্য ভিজে গিয়েছে। রাজীব চলে যেতেই কাব্য গরম চোখে তিতলির দিকে তাক করল। প্রথমে তিতলি সামান্য ভরকালো, অতপর ভয়টা গিলে শীতল স্বরে বলল। এভাবে কেন তাকাচ্ছেন? কাব্য এক পা করে তিতলির কাছে এগিয়ে এলো। তিতলির শুকনো ঢোক গিলল, তবুও এক চুল নড়ল না। তার দৃষ্টি কাব্যের দিকে অবিচল। তবে তিতলির এই কঠোরতা বেশিক্ষণ টিকল না। কাব্য হুট করেই তিতলির দিকে ঝুঁকে ওকে কাঁধে তুলে নিল। হঠাৎ কি হলো তিতলির মাথায় ঢুকলো না। কয়েকক্ষণ বাদ ব্যাপারটা বুঝতে পেরেই কাব্যের কাঁধ থেকে নামার জন্য তিতলি ছটফট করতে শুরু করলো। করছেনটা কি? আশেপাশে মানুষজন দেখবে। নিচে নামান আমায়। কাব্য হাঁটতে হাঁটতে ভাবছিলেন উত্তর দিল। দেখলে দেখবে, সমস্যা কি? আমি কি মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাসর করছি যে কেউ দেখলে সমস্যা হবে? তিতলি চোখ বড় বড় করে বলল। দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। আগেই ভালো ছিলেন। মানিয়ে নাও। পারবো না। ওকে, আই ডোন্ট কেয়ার। তিতলি পা ঝরাতে ঝরাতে অস্থির স্বরে বলল। প্লিজ নিচে নামিয়ে দিন, মানুষ দেখলে কি ভাববে? কাব্য এবার হাঁটা থামিয়ে শান্ত স্বরে বলে উঠল। আর একটা কথা বললে আমি নিজে মানুষকে ডাক দিয়ে দেখিয়ে দেব। আপনি আসলেই একটা অসহ্য। কাব্য আর কথা বাড়ালো না, নিঃশব্দে তিতলিকে নিয়ে হোটেলে ঢুকে পড়ল। ওদের এই অবস্থায় কেউ না দেখলেও দেখে ফেলেছে ইফাত। বেচারা ঠোঁট ভেঙে বলল। ও আমার বোন না, বউ হয় ইডিয়েট। রুমে ঢুকেই তিতলিকে কাঁধ থেকে নামিয়ে দিল কাব্য। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। তিতলি সামান্য কেঁপে উঠল। আর তো জোরে কেউ দরজা বন্ধ করে? কাব্য তিতলির কাছে এসেই ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। তিতলির দু হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে চেপে ধরে রেখেছে কাব্য। দৃষ্টি তার কঠিন। তিতলি ভয়ে ঢোক গিলল। কাব্য তিতলির সাথে আরেকটু চেপে দাঁড়ালো। কাব্যকে এত কাছে দেখে তিতলি এলোমেলো দৃষ্টি ফেলছে। কাব্য অপর হাত দিয়ে তিতলির চিবুক উঁচিয়ে ধরল। অতপর চোখে চোখ রেখে বলল। ওই ছেলের সাথে তুমি কথা বলেছো কোন সাহসে? তিতলি প্রথমে নিজের সাফাই গাওয়ার জন্য মুখ খুলতে নিয়েছিল, পর মুহূর্তেই ভাবল সে কেন শুধু শুধু কৈফিয়ত দিতে যাবে। আমি যার সাথে কথা বলি তাতে আপনার কি? কাব্যের রাগ দ্বিগুণ হলো। হ্যাঁ, কিন্তু অপরাধ করেছ, আবার আমার মুখে মুখে তর্ক করছো কোন সাহসে? আমি কোনো অপরাধ করিনি।
আর আমি যার সাথে ইচ্ছে কথা বলবো, ঘুরবো, খাবো, আপনার কি তাতে? আপনি তো আমায় বউ হিসেবেই মানেন না। আমাকে নিয়ে কেন আপনার এত চিন্তা এখন? মুখে ক্ষয় ফুটেছে? বেশি তর্ক করবে না তিতির, আমার পছন্দ না। তিতলি কাব্যের বাঁধনে বাঁধা থাকা অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। কাব্য বিচলিত হলো, তাড়াহুড়া করে তিতলিকে ছেড়ে 2 কদম পিছিয়ে গেল। তারপর তিতলিকে শান্ত করার জন্য দূর থেকেই বলল, সরি তিতলি, সরি। প্লিজ কান্না থামো। দেখো আমি দূরে সরে এসেছি, প্লিজ ডোন্ট ক্রাই। কাব্য ভেবেছে তার এত কাছে যাওয়া স্পর্শ তিতলির পছন্দ হয়নি, তাই মেয়েটা এভাবে ফুপিয়ে উঠেছে। তিতলির অবস্থা দেখে কাব্য ভীষণ অস্থির হলো। মেয়েটার কান্নার মাত্রা বাড়ছেই। কাব্য আর নিজেকে আটকাতে পারল না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তিতলিকে বুকে জড়িয়ে ধরল। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হও, কিছু হয়নি, আর বকবো না, রিল্যাক্স। তিতলি তখনও অবিরাম কেঁদেই চলছে। কাব্য বুঝতে পারছে না এভাবে কাঁদার কারণটা কি। সে তো বেশি কিছু বলেনি, কিছু বলার আগেই মেয়েটা এভাবে কেঁদে ফেলল। কিছু সময় ব্যয় হলো, তিতলি কিছুটা শান্ত হলো। ওর ইচ্ছা হলো না কাব্যের বুক থেকে সরে আসতে, কিন্তু কানের মধ্যে শুধু কাব্যের ওই কথাটাই ভাসছে। সে হাত দিয়ে কাব্যকে সরাতে চাইল, কিন্তু কাব্য সরল না। তিতলি কম্পিত স্বরে বলল, ছেড়ে দিন, আর আপনাকে বিরক্ত করব না। এখান থেকে যাওয়ার পর আমি গ্রামে চলে যাব। আপনার কাঁধে আর বোঝা হয়ে থাকবো না আমি। কাব্য তখনও তিতলির চুলের মাঝে বিলি কাটতে কাটতে শান্ত স্বরে বলল, ওখানে গিয়ে কি করবে? বিয়ের পর স্বামীর কাছে থাকতে হয়, জানো না? তিতলি বিড়াল ছানার ন্যায় কাব্যের বুকে মাথা রেখে বলল। আমার স্বামী তো আমায় ভালোবাসে না, বউ হিসেবেও মানে না। কাব্য মুচকি হেসে তিতলির মাথায় ঠোঁট ছুঁয়ে বলল। কে বলেছি বেরোচ্ছে না স্বামী তাকে ভালোবাসে না? তিতলি ফট করে মাথা তুলে কাব্যের চোখে চোখ রাখল। আপনি সত্যি ভালোবাসেন আমায়? কাব্য দুষ্টু হেসে ওর দিকে তাকিয়ে বলল। বলে দেখাবো নাকি করে দেখাবো? মানে? কাব্য বাঁকা হেসে তিতলিকে পাজা কোলে তুলে নিল। কয়েক কদম এগিয়ে গিয়ে তিতলিকে বিছানায় শুয়ে দিল। কাব্যের ভাব সাব বুঝতে পেরেই তিতলির ধুকভুকানি বেড়ে গেল। সে কিছু বলার আগেই কাব্যকে বিছানার সাথে চেপে ধরল। অতঃপর সারফরাজে কাব্য দ্বিতীয়বারের মতো তার ব্যক্তিগত রমণীতে মত্ত হলো। ফের এক হলো দুটি দেহ। গত 3 দিনের বেশিরভাগ সময় কাব্য তিতলিকে নিয়ে রুমেই কাটিয়েছে। ফিরে আসার সময় তো ইফাত মুখ বাকি বলেই দিয়েছিল। ভাই, আমরা এখানে ট্যুরে এসেছিলাম, তুই বোধহয় ভুলে সেটাকে হানিমুন বানিয়ে ফেলেছিস নিজের। কাব্য ওর কথার পাত্তা না দিয়ে পাশ কেটে চলে গিয়েছিল। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়েছে ওদের। বাইরের আবহাওয়া ঠান্ডা, আকাশে মেঘ কেমন গুড়মুড় শব্দ করছে। এদিকে ঘরের ভিতর 100 ডিগ্রি জ্বরে ভুগছে তিতলি। কাব্য রান্না করে ওকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, মাথায় জলপট্টি দিয়ে রেখেছে। জ্বর সামান্য কমতেই তিতলি আবদার করেছে যে ঝাল কিছু খেতে চায়। কাব্য চাইলে ওকে বাজার থেকে বিভিন্ন জিনিস এনে খাওয়াতে পারত, কিন্তু সে রিস্ক নিতে চায় না। বাইরের খাবার খেয়ে যদি মেয়েটা আরও অসুস্থ হয়ে পড়ে। তাই কাব্য একা একা কিচেনে তিতলির জন্য ফুচকা, চটপটি, ঝালমুড়ি, ভেলপুরি বানাচ্ছে। তিতলির যা ইচ্ছে হবে তাই খাবে। এত কিছু একসাথে বানানো কি আর 4টিখানি কথা? বিছানার উপর এত রকমের খাবার দেখে তিতলির চোখ ছানা বড়া। ড্যাব ড্যাব করে একবার খাবারের দিকে তাকাচ্ছে তো আরেকবার কাব্যের দিকে তাকাচ্ছে। কাব্য নির্বিকার হয়ে শুধু ওর কাণ্ড কলাপ দেখছে। তিতলির অবকতার রেশ যেন কাটছেই না। সে সামান্য নড়ে চড়ে বসল, অবাক কণ্ঠেই শুধালো। এত কিছু আপনি করেছেন? কাব্য তিতলির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। তো তোমার কি মনে হয় পাশের বাড়ির শেওড়া গাছের তোমার পত্নী সতীন এসব করে দিয়েছে? তিতলি চোখ ছোট ছোট করে বলল। আমার সতীন কেন হতে যাবে? আমার বরের বউ শুধুমাত্র আমি। কাব্য বড় শ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে বলল। বেশি কথা না বলে খেয়ে বলো কেমন হয়েছে। আপনি খাইয়ে দিন না প্লিজ। তিতলির আবদার শুনে কাব্য গভীর অথচ শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো। কাব্যের দৃষ্টি দেখে তিতলি লজ্জাবোধ করলো, হয়তো একটু বেশি বলে ফেলেছে। তিতলি কাব্যের থেকে দৃষ্টি নামিয়ে ফুসকার প্লেটের দিকে এক হাত বাড়িয়ে দিল। তিতলির বাড়িয়ে দেওয়া হাতটা কাব্য খপ করে ধরে ফেলল। তিতলি প্রশ্নবিদ্ধ নয়নে ওর দিকে তাকালো। কাব্য অপর হাত দিয়ে একটা ফুসকা তুলে ফট করে তিতলির মুখে পুরে দিল। পুরো ফুসকাটা মুখে ঢুকিয়ে দেওয়ার ফলে তিতলির 2 গাল ফুলে উঠেছে।
কাব্য সেদিকে তাকে মুচকি হাসল। কাব্যের হাসি দেখে তিতলি লাজে মাথা নত করে ফেলল। তিতলির খাওয়া শেষে কাব্য সব কিছু পরিষ্কার করে এসে ওর পাশে বসলো। তিতলি শুয়ে থাকা অবস্থায় ছটফট করছে। কাব্য সেটা লক্ষ্য করে বলল। টুনি হয়ে মুরগির মতো ছটফট কেন করছো? তিতলি ঠোঁট এলিয়ে হাসল। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, পায়ের ব্যথা, বিরক্ত লাগছে। তিতলির কথা শেষ হতেই কাব্য পা জোড়া নিজের হাঁটুর উপর টেনে নিল। তিতলি ফট করে কাব্যের দিকে তাকে অস্থির কণ্ঠে বলল। এটা কি করছেন? আমার পায়ে কেন হাত দিয়েছেন? ছাড়ুন। কেন? আমি পা ধরলে কি সমস্যা? আপনি আমার বড়। তো কি হয়েছে? যখন সারা শরীর স্পর্শ করি তখন তো বলো না যে আপনি আমার বড়। তাহলে এখন কেন চেঁচামেচি করছো? কাব্যের কথা শুনে তিতলির ইচ্ছে হলো লজ্জায় মাটি ফাঁক করে চলে যেতে। লাজে মেয়েটার গাল জাফরান রঙা হলো। কাব্য সেদিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। লজ্জা পেলে মেয়েটাকে কেমন আদরে আদরে লাগে। কিছুক্ষণ পিনপতন নীরবতা বিরাজ করল রুমে। তিতলি লজ্জায় মুখ থেকে একটা কথা বের করেনি। না জানি আবার কিছু একটা বললে উল্টোপাল্টা কি বলে দেয় মুখের উপর। হঠাৎ তিতলির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে আর চোখে কাব্যের দিকে তাকালো। কাব্য তখনও তিতলির পা আর পায়ের পাতা সন্তর্পণে টিপে দিচ্ছে। এমন দৃশ্য দেখে তিতলির হৃদয় জুড়িয়ে গেল। একটা কথা জিজ্ঞেস করি? কাব্য তিতলির পায়ের দিকে তাকিয়ে থেকে সব কাজ চালিয়ে যেতে যেতে বলল। তিতলি একটা শুকনো ঢোক গিলে বিনা দ্বিধায় ফট করে জিজ্ঞেস করে বসল। আপনি আমায় বউ হিসেবে মানতেন না কেন? আপনি কি অন্য কাউকে ভালোবাসতেন? তিতলির প্রশ্ন শুনে কাব্যের হাত থেমে গেল। খুব ধীরে চোখ তুলে তিতলির চোখে চোখ রাখল। তিতলির বুক ধুকভুক করছে। কাব্যের উত্তর যেন না হয় সেটাই মনে মনে চাইছে। তিতলির দম বন্ধকর পরিস্থিতিতে কাব্য ফিসেল হাসল। অন্য কাউকে ভালোবাসলে তোমাকে কিভাবে আগলে রাখতাম? হতে পারে আমি আপনার দ্বিতীয় ভালোবাসা। কাব্য আবারও হাসল। ভালোবাসা প্রথম দ্বিতীয় হয় নাকি বেগম? ভালোবাসার বসন্ত জীবনে একবারই আসে, প্রেম জীবনে বারবার আসে, কিন্তু ভালোবাসার ফুল হৃদয় একবারই ফোটে। বুঝতে পেরেছেন ম্যাডাম? কাব্যের থেকে এমন প্রেম মিশ্রিত বাণী শুনে আবারও লাজে রাঙ্গালো তিতলি। শরীরটা কেমন অসার অসার অনুভূত হচ্ছে। হাজারটা ভালো লাগার প্রজাপতি পেটের ভেতর ডানা মেলে আরম্ভ করলো। তিতলি মাথা নত করে হাত কসলাচ্ছে। কাব্য হাঁটু থেকে তিতলির পা সরিয়ে ওর দিকে ঝুঁকে এলো। তিতলি এতক্ষণ যাবৎ খাটে হেলান দিয়ে আতশোয়া হয়েছিল। কাব্যকে নিজের এত নিকটে ঝুঁকে আসতে দেখে সে সামান্য নিচু হলো। কিন্তু কাব্য সাথে সাথে তিতলির পিঠের নিচে এক হাত ঢুকিয়ে দিল। কাব্যের স্পর্শ পেতেই ওর শরীরটা শিরশির করে উঠল। কাব্য স্ত্রীর লাজে রক্তিম হয়ে ওঠা গাল টেনে বলল। কথায় কথায় এত লজ্জা পাও কেন বেবি? তোমার এই রক্তমাখা গাল দুটোর দিকে তাকালেই কামড়া খেয়ে ফেলতে ইচ্ছে করে। কাব্য তিতলির চোখে চোখ রেখে ফের বলল। জানো তিতির, আমি কোনোদিন নেশা ছুঁয়েও দেখিনি, তারপর আমি জানি কিভাবে নেশা না করেও নেশা ধরে যায়। তিতলি এক ভ্রু উঁচিয়ে বলল। কিভাবে জানেন? কাব্য ঠোঁটের এক সাইড কামড়ে ধরে তিতলির গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল। তোমার এই লাজে রাঙা টমেটো গাল দেখলে কেমন নেশা ধরে যায়, অন্তঃস্থল মাতাল মাতাল ফিল হয়। না আর সহ্য হচ্ছে না তিতলির। গায়ে মুড়িয়ে রাখা কাঁথাটা দু হাতে টেনে সাথে সাথে তিতলি মুখ ঢেকে ফেলল। আপনি আগেই ভালো ছিলেন, চুপচাপ থাকতেন। এখন সারাক্ষণ শুধু পচা পচা কথা বলে আমায় লজ্জায় ফেলে দেন। তুমি স্বামীর সাথে পচা পচা কাজ করতে পারো আর আমি বললেই দোষ? এ কেমন অবিচার বেগম? আপনি দূরে সরুন। মনে হচ্ছে লজ্জা দিয়ে আমাকে মারা না অবধি আপনি ক্ষান্ত হবেন না। কাব্য স্লেফ হাসলো। আর কিছু বলে মেয়েটাকে লজ্জায় ফেলতে চায় না। সে মুচকি হেসে তিতলির কপালের উপর থেকে কাঁথাটা সামান্য সরিয়ে নিজের অধর তিতলির ললাটে ছুঁয়ে দিল। জ্বরে শরীরে কাব্যের শীতল ঠোঁটের স্পর্শ পেতেই তিতলির শরীরটা সামান্য ঝাঁকুনি দিয়ে উঠল। তিতলি এখন সুস্থ। কাব্য যেভাবে যত্ন নিয়েছে ভালো না হয়ে যাবে কথায়। কিচেনে নিজের তৈরি গান গাইতে গাইতে রামেন রান্না করছে তিতলি। কাব্য রুমে কি যেন করছে। কাজের ফাঁকে তিতলির মাথায় একটা কথা স্মরণে এলো। কত দিন হয়ে গেল সে কন্টেন্ট বানায়নি। তিতলি চুলোর আঁচ সামান্য কমিয়ে মোবাইল আনতে দৌড় দিল। ফট করে রুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে চট করে বেরিয়ে গেল।
কাব্য ওর যাওয়ার দিকে একবার তাকিয়ে নিজের কাজে মনোনিবেশ করলো। তিতলি মোবাইলের ক্যামেরা অন করে রান্না চালিয়ে যেতে যেতে বলল, হ্যালো গাইজ, আমি সিহা মেহজিয়া তিতলি চলে এলাম আবারও আপনাদের মাঝে। আজকে দেখাবো কিভাবে কেঁচো রান্না করতে হয়। প্রথমে সাদা সাদা কেঁচোগুলোকে গরম পানিতে সেদ্ধ করে নেব। কেঁচোগুলোকে এবার বিভিন্ন মশলা দিয়ে রান্না করে নেব। এই হয়ে গেল আমার লাল লাল রামেন কেঁচো। এখন ফটাফট ফুটফুট করে খেয়ে নেব। ভিডিওটা স্টপ করে দিল সে, মুখে তার বিজয়ী হাসি। আজকে অনেক দিন পর শান্তি লাগছে। কাব্য পেছন থেকে ওর অন্না টেনে নিজের মুখ মুছে নিল। অন্নাটা ছেড়ে এবার তিতলিকে পেছন থেকে জড়িয়ে ধরল। তিতলি পেছনে না ঘুরে মুচকি হেসে বলল, কাজ শেষ? কাব্য ওর ঘাড়ে চিবুক ঠেকিয়ে ক্লান্ত স্বরে উত্তর দিল। চলুন, আপনার জন্য রামেন বানিয়েছি। তিতলি কাব্যকে ছাড়িয়ে এক হাতে রামেনের বাটি, অন্য হাতে কাব্যের হাত টেনে নিয়ে যেতে লাগলো। কাব্য বাধ্য ছেলের মতো সাথে পা মেলালো। টেবিলের উপরে বাটিটা রেখে চেয়ার টেনে কাব্যকে বসিয়ে দিল। তিতলি রামেনটা বেড়ে কাব্যের সামনে নিয়ে মিষ্টি হেসে বলল, নিন, খেয়ে বলুন তো কেমন হয়েছে। কাব্য তিতলির থেকে চোখ সরিয়ে রামেন মুখে নিল। আজকের কোনো রূপ ঝাল হয়নি, ভালোই হয়েছে। কাব্যকে খেতে দেখে ফট করে কিচেন থেকে নিজের মোবাইলটা নিয়ে এলো। কাব্য তিতলিকে আসতে দেখে বলল, খরগোশের মতো এত লাফালাফি না করে এখানে বসো, খাবে। পরে খাবো, আগে আপনাকে একটা জিনিস দেখাই। কি দেখাবে? সবুর করুন, দেখাচ্ছি। তিতলি কিছুক্ষণ আগে করা ভিডিওটা কাব্যকে দেখাতে আরম্ভ করলো। বেচারা কাব্য সবেমাত্র রামেন মুখে দিয়েছিল। তিতলির উদ্ভট ভিডিও দেখে ওর খাবার মুখেই রয়ে গেল। বেচারা খাবারটা না ফেলতে পারছে, না গিলতে পারছে, আর না চিবোতে পারছে। কাব্যের মুখের এক্সপ্রেশন দেখে তিতলি খিলখিলিয়ে হাসতে শুরু করলো। কাব্যের মুখের অবস্থা দেখার মতো। তিতলির হাসি দেখে কাব্যের ভ্রু কুঁচকে গেল। কোনো রকম খাবারটা গিলল সে। কাব্য মাথা উঠালো, তিতলির দিকে তাকিয়ে বলল, একটা জিনিস খেয়াল করেছো তিতির? কোন জিনিসটা? আমি বসে আছি আর তুমি দাঁড়িয়ে আছো। তিতলি ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, সেটা তো আমি জানি। এখানে খেয়াল করার মতো কি আছে? কাব্যের ঠোঁট প্রসারিত হলো। তুমি দাঁড়িয়ে আছো, তারপরও হাইটে আমি তোমার চেয়ে লম্বা। সাথে সাথে তিতলির হাসি মিলিয়ে গেল। মুখটা থমথমে আকার ধারণ করেছে ইতিমধ্যেই। এবার কাব্য রুম কাঁপিয়ে শব্দ করে হেসে ফেলল। কাব্যের হাসি দেখে তিতলির ভীষণ রাগ হলো। পরক্ষণেই দুষ্টু হেসে বলল, এত লম্বা হয়ে কি লাভ? সেই তো মাথা ঝুঁকে আমার সাথে কথা বলতে হয়। সেটাই তো তোমার জন্য কত জায়গা যে আমার ঝুঁকতে হয়। তিতলি বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে বলল। মানে? কাব্য খেতে খেতে গম্ভীর স্বরে বলল, চলাফেরার ক্ষেত্রে কথা বলেছে, ইডিয়েট। সন্ধ্যায় পড়ার টেবিলের সামনে বসে আছে তিতলি। কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। কখনো বইয়ের আঁকিবুকি করছে, আবার কখনো মনের দুঃখে গান গেয়ে চলছে। এখন যদি কাব্য পড়া ধরে তাহলে সে কি করবে? একটা পড়াও তো শেখেনি। কাব্যের ভয়ে বুকটা দুরুদুরু করছে। তিতলি কদমটা কামড়াতে কামড়াতে দুঃখে ভারাক্রান্ত স্বরে সুর টানল, আমি শিখতে পারিনি, আমি পড়তে পারিনি। কার ভয়? কাব্যের ভয়। ধুর। শব্দ করে তিতলি ঠাস করে কলমটা টেবিলের উপরে রাখলো। রাগে শরীর কিরমির করছে। এত পড়ালেখা করে কি করবে সে? সেই তো কয়েকদিন পর ওই গম্ভীর গরুর বাছুরের জন্ম দিতে হবে। ওদের দেখাশোনা করে জীবন পার করতে হবে। সেখানে পড়াশোনা নিয়ে বিলাসিতা করার লাভ কি? আজব কথাটা ভাবছে আর ভেতরে ভেতরে ফুঁসছে সে। হঠাৎ করে তিতলির নজর গেল টেবিলের উপরে রাখা দুটো নূপুরের উপর। আজ কাব্য ভার্সিটি থেকে আসার পথে এই সোনার নূপুর জোড়া তিতলির জন্য নিয়ে এসেছে। নূপুরের দিকে চোখ পড়তেই চোখের পলকে তিতলির বিরক্তি রাগ মিলিয়ে গেল। সেখানে ভর করলো একরাশ মুগ্ধতা। সে নূপুরগুলো হাতে নিয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। টই টই করে কাব্যের সামনে গেল। ওর চোখে মুখে লেগে আছে উচ্ছ্বাস। তিতলি কাব্যের সামনে গিয়ে দাঁড়াতেই কাব্য জিজ্ঞেস করল, পড়া শেষ এত তাড়াতাড়ি? তিতলি দুদিকে মাথা নেড়ে বলল, না, পড়া শেষ হয়নি। তাহলে কেন এসছে এখানে? আমি বলিনি আজকে পড়া শেষ না করে টেবিল থেকে উঠবে না?
পড়া যাক মুরগির সাথে ইটিস পিটিস করতে। আপনি আমাকে এগুলো পরিয়ে দিন। তিতলি কাব্যের চোখের সামনে নুপুরগুলো মেলে ধরল। কাব্য এবার মাথা উঠালো। ওর গভীর দৃষ্টি গিয়ে স্থির হলো তিতলির চোখের মধ্যখানে। তিতলির চোখে চিকচিক করছে উচ্ছ্বাস। কাব্য ঠোঁটের এক কোণ কামড়ে ধরে বলল, আমি পড়াতে নই, খুলতে পারদর্শী বেবি। মানে? কাব্য আর বাক্য ব্যয় করলো না। তিতলির হাতের কবজি টেনে রানের উপর বসিয়ে দিল। তিতলির এক হাত কাব্যের ঘাড় পেঁচিয়ে ধরল। তারপর কাব্য তিতলির উপর দু পা তুলে নিজের অন্য পায়ের উপর রাখল। তিতলির হাত থেকে নুপুর নিয়ে খুব সন্তর্পণে পরিয়ে দিল। সোনালি অলংকার তিতলির ফর্সা নগ্ন পায়ে জ্বলজ্বল করছে। কাব্য সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। পা থেকে চোখ উঠিয়ে তিতলির দিকে তাকালো সে। কাব্যের এহেন চাহনি সহ্য করতে পারল না তিতলি। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলল, এভাবে তাকাবেন না প্লিজ। আপনার এমন চাহনি সহ্য হয় না আমার। আমার তৃষ্ণার্ত চাহনি তোমায় না হয় একটু পেরা দিয়ে জ্বালিয়ে দিক, ক্ষতি কি? কাব্য তিতলি সমেত বসা থেকে দাঁড়িয়ে পড়ল। তিতলি সাথে সাথে দু হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে ফেলল। এ কি? আপনি কথায় কথায় আমার কোলে কেন নেন? আমি কি বাচ্চা? আমি কি হাঁটতে পারি না? তুমি তো বাচ্চাই, ছোটখাটো একটা টুনির বাচ্চা। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? ট্যুর দিও। তিতলির সাথে সাথে ভ্রু কুঁচকে বলল, এই রাতে আবার কিসের ট্যুর? কোথায় যাবেন ট্যুরে? তোমাতে। কাব্যের সহজ স্বীকারোক্তিতে লজ্জায় আড়ষ্টতায় ঝমে গেল তিতলির শরীর। সে ভালোই বুঝতে পারল কাব্য কিসের কথা বলছে। সে রিনঝিনিয়ে বলল যে, কিন্তু আমার পড়া তো শেষ হয়নি। কাব্য তিতলিকে বিছানায় ফেলে ওর দিকে ঝুঁকে গিয়ে বলল, পড়ার গোষ্ঠী গেলাই পড়া যাক ফার্মে। তিতলি ইচ্ছে করেই পড়ার কথা তুলেছে। পরে দেখা যাবে কাব্য ওর ঘাড়ে সব দোষ ঝাঁপিয়ে দিবে। তাই আগে আগেই সতর্কতা অবলম্বন। পায়ের উপর পা তুলে ক্রমাগত এক পা নাড়িয়ে যাচ্ছে ইফাত। শুয়ে শুয়ে চ্যাট করছে তারবিয়ার সাথে। তার মুখে লেগে আছে হাসি। ইফাত তারবিয়াকে মেসেজ পাঠালো, আমাদের ছেলে অথবা মেয়ের নাম রাখবো পর। ইফাতের মেসেজ দেখে তারবিয়া ভ্রু কুঁচকে গেল। সে ফট করে ইফাতকে লিখল, পর আবার কারোর নাম হয় নাকি? হয় না, কিন্তু আমাদের ব্যাটারির নাম হবে। পৃথিবীতে এত নাম থাকতে এমন উদ্ভট নাম কেন বাছাই করে নিলেন? আমার নাম ইফতার, তোমার নাম তারবিয়া। আমাদের বাচ্চার নাম পর হলে সুন্দর একটা বাক্য হয়ে যাবে। যেমন ধরো, ইফতারের পর তারবিয়া। এখানে মূলত ইফতারের পর একজনের বিয়েকে নির্দেশ করেছে। এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কিভাবে? মরণ হয় না? ছি ছি, এসব কি বলো? বিধবা হতে চাও নাকি? তারবিয়া ফোঁস করে শ্বাস ফেলল। বিয়েই তো করছেন না, সেখানে বিধবা তো দূরের কথা। বিয়ে তো করতেই হবে। বিয়ে না করে যাবো কোথায়? একদিন বরবেশে গিয়ে আমার লাল টুকটুকে বউটাকে সারা জীবনের জন্য নিয়ে আসবো। বেশি দেরি যেন না হয়ে যায়। হবে না, ওয়াদা করলাম। তুমি পাশে থাকলে আমি দুনিয়া জয় করতে পারবো। হয়েছে, ফিল্মি ডায়লগ মারা বন্ধ করুন। এখন গেলাম, বাই বাই। ইফাতের থেকে বিদায় নিয়ে তারবিয়া ঘুমের দেশে তলিয়ে গেল। ইফাত মোবাইলটা পাশে রেখে একটা জিনিস ভাবছে কখন থেকে। তারবিয়ার সাথে যখনই কথা হয় ওর কাছে মনে হয় তারবিয়া ওর পূর্ব পরিচিত। মেয়েটাকে এত চেনা চেনা লাগার কারণ ধরতে পারে না ইফাত। পরক্ষণে ভাবলো এমন মাঝে হয়নি। অনেক মানুষকে চেনা চেনা ঠেকে। ইফাত আর মস্তিষ্ক বেশি চাপ প্রয়োগ না করে তারবিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মাস পেরিয়েছে। তিতলির ফাইনাল এক্সাম আর এক সপ্তাহ পর। কালকেই তিতলিকে গ্রামে দিয়ে আসবে কাব্য। পরীক্ষা চলাকালীন সেখানেই থাকবে তিতলি। দিন রাত নাকানি চোবানি খাইয়ে ওকে পড়াচ্ছে কাব্য। একটুকু ফাঁকি দেওয়ার সুযোগ দিচ্ছে না। তিতলি অবশ্য ফাঁকি দিতেও চায় না। মেয়েটা মন লাগিয়ে দিন রাত এক করে পড়েই চলছে। পড়ার মাঝেই বিপত্তি ঘটল কলিং বেলের কর্কশ শব্দে। তিতলির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘাড় বাঁকিয়ে পিছনে তাকিয়ে দেখলো কাব্য খালি গায়ে উবুর হয়ে ঘুমিয়ে আছে। তিতলি সেদিক থেকে নজর সরিয়ে রুম থেকে বের হতে পা বাড়ালো। ঠিক সেই সময় ফারদিনা শেখ চোখ কসলাতে কসলাতে রুম থেকে বের হচ্ছে। তিতলি ওনার দিকে তাকিয়ে বলল, আম্মু আপনি রুমে যান, আমি দেখছি কে এসেছে। ফারদিনা শেখ মাথা নাড়িয়ে আবারও রুমে চলে গেলেন। ঘুমের কারণে ভালো করে চোখও খুলতে পারছে না তিনি। ফারদিনা শেখ যেতেই তিতলি দরজার কাছে গেল। দরজা খুলতেই দেখা মিলল ইফাতের হাস্যোজ্জ্বল মুখ।
তিতলি তাকে দেখে মুস্কি হাসল। কেমন আছেন ইফতার ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাবস ভালো আছি। ইফাত ডাকলে আরো বেশি ভালো থাকতাম। না, আপনি ইফতার ভাইয়া, আপনাকে আমি আমরণ ইফতার ভাইয়া বলেই ডাকবো। আচ্ছা আচ্ছা, আপনার যা ইচ্ছে হয় ডাকুন। তার আগে বলুন, আপনার ব্যক্তিগত গরুটা কোথায়? তিতলি ইফাতের কথা শুনে হেসে ফেলল। ঘুমাচ্ছে, আপনি ভেতরে আসুন। বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ইফাত ভেতরে ঢুকতেই তিতলি দরজা বন্ধ করে দিল। ইফাত ততক্ষণে কাব্যের কাছে চলে গিয়েছে। কাব্যকে উবুর হয়ে শুয়ে থাকতে দেখে ইফাত দুষ্টু হাসল। গলা ধীরে খাকারে দিয়ে মেয়েদের মতো সুর টেনে বলল, এই যে শুনছেন, আর কতক্ষণ এভাবে পড়ে পড়ে ঘুমাবেন? চলেন না দুজনে মিলে কাবাডি খেলি। আহ কাব্য ঘুমের ঘরে অত শত খেয়াল করলো না, চোখ বন্ধ রেখে মুচকি হাসল। সেভাবে শুয়ে থেকে তিতলি ভেবে ইফাতের হাত টান দিয়ে বিছানায় শুয়ে দিল। কাব্য যেই ইফাতের ঘাড়ে মুখ ডুবাতে যাবে অমনি মেয়েলি সুঘ্রাণের পরিবর্তে অন্য ঘ্রাণ নাকে ঠেকতেই কাব্য ফটাফট চোখ খুলল। তিতলির পরবর্তীতে ইফাতকে দেখতেই ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুই তুই এখানে কি করছিস? কেন বেবি, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? নাটক বন্ধ করবি নাকি লাথি খাবি? তোমার হাগই খেতে চাই। তোকে তো আজ। কাব্য চারিদিকে তাকিয়ে জুতো খুঁজলো ইফাতকে মারার জন্য। এদিকে কাব্য ও ইফাতের কাণ্ড দেখে তিতলি হাসিতে কুটি কুটি অবস্থা। ইফাতও হেসে ফেলল। কাব্য ওদের দুজনের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করতেই ইফাত হেসে বলে উঠল, ভাই তুই এক কাজ কর, ভার্সিটির চাকরিটা ছেড়ে একটা গরুর খামার দিয়ে ফেল। তাহলে 24 ঘন্টা নিজের বউয়ের আঁচল ধরে বসে থাকতে পারবি। ভার্সিটিতে যতক্ষণ থাকিস ততক্ষণ তো মনে হয় তোর বউয়ের বিরহে দাঁত ভাঙে। ঘুমের মধ্যেও তোর সব বউ বউ লাগে। তাই সব থেকেও ভালো তুই একটা খামার দিয়ে ফেল, তাহলে সারাক্ষণ বাসা থাকতে পারবি। ইফাতের কথা শেষ হতেই তিতলির মুখ ফসকে বেরিয়ে গেল। কি যে বলেন না ভাইয়া, উনি নিজেই তো একটা গরু, অন্য গরুকে কিভাবে উনি পালবেন? কাপড় দাঁতে দাঁত পিষে তিতলির দিকে তাকে উত্তর দিল। ঠিক যেভাবে তোমাকে বলছি। তিতলির মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। ইফাত এবার হু হা করে পেট চেপে হেসে ফেলল। কাব্যের আর সহ্য হলো না ওর হাসি। শক্ত হাতে ইফাতের পিঠে দুটো ঘুষি মেরে দিল। তবুও যেন ইফাতের হাসি থামার নাম গন্ধই নেই। কাব্য ওর দিকে তেড়ে আসতে নিলে ইফাত খাট থেকে উঠে এক সুট লাগালো। কাব্য ওর পিছু যেতে নিলে তিতলি একটা টি শার্ট কাব্যের দিকে দিয়ে বলল, আর এভাবে যাবেন? টি শার্টটা তো অন্তত পরে যান। কাব্য তাড়াতাড়ি তিতলির হাত থেকে টি শার্ট নিয়ে গায়ে জড়িয়ে ইফাতকে ধরার জন্য বেরিয়ে গেল। তিতলি ওদের যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল। পাগল। পাশাপাশি বসে বাদাম খাচ্ছে ইফাত ও কাব্য। দুজনের পরনে বাসার ট্রাউজার। সে সময় ঘর থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে এসেছে। বাদাম খাওয়া শেষ হতেই ইফাত ফট করে বসা থেকে দাঁড়িয়ে বলল, কাব্য, মুফিজ চাচার মালাই চা খাবি? অনেকদিন হয় খাই না। মনে আছে ভার্সিটিতে পড়াকালীন প্রতিদিন খেতাম? এখন তো সময়ই হয় না যাওয়ার। আচ্ছা যা নিয়ে আয়। ইফাত চলে গেল চা আনতে। ইফাতকে যতক্ষণ দেখা যায় কাব্য ততক্ষণ ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। ইফাত দৃষ্টির আড়াল হতেই কাব্যের ঠোঁট প্রসারিত হলো। রক্তের সম্পর্কের চেয়েও হৃদয়ের সম্পর্ক বেশি আপন হয়। ইফাত আর ওর সম্পর্ক হৃদয়ের। ইফাত ওর বন্ধু কম, ভাই বেশি। কাব্যের জীবনে ইফাতের স্থান সবার শীর্ষে। ওর মায়ের পর ইফাতই ওর সব। আজ ইফাত আর কাব্য যেন আরও একবার নিজেদের শৈশবে ফিরে এলো। আজ ওদের কি হয়েছে কে জানে। কখনো রাস্তার ধার থেকে এটা সেটা কিনে খাচ্ছে, তো কখনো বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠছে। আজ দু বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিয়ে দিন পার করলো। বাড়ি ফেরার পথে হুট করেই একটা মেয়ে কাব্য ও ইফাতের সামনে এসে দাঁড়ালো। আকস্মিক মেয়ের আগমনে ভরকে গেল ইফাত। কাব্য নির্বিকার। আকস্মিক মেয়েটার আগমনে কাব্য শুধু ওকে এক পলক দেখছে, অতঃপর সাথে সাথে দৃষ্টি নত করে ফেলছে। ইফাত ভ্রু কুঁচকে মেয়েটাকে উপর থেকে নিচ পর্যবেক্ষণ করে নিল। মেয়েটার পরনে স্কুল ড্রেস, চুল দু সাইডে বেনি করে রেখেছে, মুখে লেগে আছে অমায়িক হাসি। কতটুকু আর বয়স হবে, 16 কি 17? ইফাত খুব শান্ত স্বরে জিজ্ঞেস করল। কে চাই? মেয়েটা কাব্যের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওনার নাম কি? ইফাতের কুচকানো ভ্রু আরো কুচকে ফেলল। ওর নাম দিয়ে তোমার কি কাজ?
বলুন না প্লিজ। মেয়েটির আবদার শুনে ইফাত বলেই দিল। কাব্য, তোমার নাম কি? মেয়েটি নজর করা হাসি ঠোঁটে টেনে বলল। তিতলি। তিতলি আর এক মুহূর্ত দাঁড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। মেয়েটার পিছন ঘুরে যেতেই কাব্য দৃষ্টি উঠালো। মেয়েটার পিঠের দৃষ্টি পড়তেই সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলল। মেয়েটা চলে যেতেই ইফাত মাথা চুলকে বোকা বনে বলল। এই যা, এটা কি হলো? মেয়েটা তোর নাম কেন জিজ্ঞেস করলো, আবার চলেও গেল? কাব্য গম্ভীর স্বরে বলল। বাদ দে, বাসায় চল। তিতলির সব গোছানো প্রায় শেষ, তবে মনটা কিছুতেই সায় দিচ্ছে না যেতে। কাব্যকে ছাড়া এতদিন কিভাবে থাকবে সে? সে বড় এক নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই মোবাইলটা শব্দ করে বেজে উঠল। তারবিয়া ভিডিও কল দিয়েছে। তিতলি ফোনটা রিসিভ করে খাটের উপর আসন পেতে বসল। তিতলিকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তারবিয়া বলল। মন খারাপ নাকি? কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? কেউ কিছু বলে থাকলে আমাকে শুধু একবার বলো। আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে এখনই আসছি। তিতলি হেসে ফেলল। তোর যে সাঙ্গপাঙ্গ না, এক একটা এখানে বসে বসে ফিডার খায়। ওদের এত সহজে নিও না, এক সেকেন্ডে তোমার অবস্থা খারাপ করে দিবে। আচ্ছা বাবা, আচ্ছা এখন বল কেমন আছিস? আমার কথা বাদ দাও, নিজের অবস্থান দেখেছো? তিতলির সাথে সাথে ভ্রু কুঁচকে ফেলল। কেন, আমার আবার কি হয়েছে? তারবিয়া দুষ্টু হেসে বলল। স্বামীর আদর সোহাগ পেয়ে তো একেবারে ফুলে উঠেছো। চেহারা তো মাশাআল্লাহ জোনাকি পোকার পুটকির ন্যায় ঝিলিক মারছে। বড় বোনের সাথে এসব কথা বলে বেয়াদব। তুই কি ভালো হবি না? এই বয়সে পেকে গিয়েছিস। তারবিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমি তোমার চোখে কাঁচা ছিলামই বা কবে? আর আমি তোমাকে স্বামীর ভালোবাসার যত্নের কথা বলেছি। তুমি উল্টো পাল্টা ভাবলে কি আমার দোষ? আগে নিজের কালামাই ঠিক করো আপু। তিতলি আর বলার জন্য কিছু খুঁজে পেল না। তিতলি ভালো করেই জানে এখন সে যাই বলুক না কেন তারবিয়া সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ধরবে। তিতলিকে চুপ থাকতে দেখে তারবিয়া বলল। কি আপু, কথা হারিয়ে ফেললে নাকি? কালামায় আসতে দে, তারপর তোকে দেখাচ্ছি মজা। তারবিয়া হেসে বলল। আসো আসো, তোমার অপেক্ষায় বসে বসে ঘাস খেয়ে দিন পার করছি। তুই কি ভেবে নিয়েছিস যে তুই ভালো হবি না? তিতলি আছে যতদিন, তার বিয়ে ভালো হবে না ততদিন। দুজন একসাথে হেসে ফেলল। ঠিক সেই সময় ফারদিনা শেখ তিতলিকে ডাক দিলেন। ওনার ডাক শুনতে পেয়ে তিতলি বলল। আচ্ছা এখন রাখি, ডাকছি আমায়। আচ্ছা যাও, আর কাল তাড়াতাড়ি আসবে। আমার ফিউচার বোনের ছেলে মেয়ে নিয়ে তোমার সাথে কথা আছে। তিতলি কলটা কেটেই কপালে চাপড় মারল। এই মেয়ে আর ঠিক হবে না। পরের দিন গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 1টা বেজেছে। কাব্যদের সঙ্গে ইফাতও এসেছে। তিতলিকে রেখে বিকেলে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ওরা। কাব্য এত জলদি তিতলিকে দিয়ে যেতে চায়নি, কিন্তু মেয়েটা একটু জার্নি করলেই অনেক ক্লান্ত হয়ে পড়ে। পরে দেখা যাবে পরীক্ষার একদিন আগেই আসলে ক্লান্তিতে বিছানায় পড়বে আর কি। খেতে খেতে দুপুর 2টো বেজেছে। একটু পর কাব্য ও ইফাত রওনা দেবে। আজকের মেঘাচ্ছন্ন আকাশের মতো তিতলির মুখটা কালো মেঘে ঢেকে রেখেছে। ঠিক সে সময় কাব্য রুমে এলো। তিতলি চুপচাপ বসে আছে। কাব্য ওর সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক মতো পড়বে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? এখন যাই আমি। তিতলিকে তখনও চুপচাপ বসে থাকতে দেখে কাব্য পা ঘুরালো যাওয়ার উদ্দেশ্যে। কাব্য চলে যাচ্ছে দেখতেই তিতলি দাঁড়িয়ে পড়ল। এখনই চলে যাবেন? কাব্য ঘুরে তিতলির মুখোমুখি হলো। তিতলির চোখ মুখের অস্ত্রতা দেখে কাব্য নিঃশব্দ হাসল। এখনই যেতে হবে, কাল থেকে ভার্সিটিতে এক্সাম শুরু। ও আচ্ছা। তিতলির বিরস উত্তর। তিতলিকে নিশ্চুপ থাকতে দেখে কাব্য বলল। তাহলে চললাম আমি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। করো। সত্যি সত্যি উত্তর দিবেন তো? জিজ্ঞেস করেই দেখো না। তিতলি কাব্যের চোখে চোখ রাখলো, অতঃপর ঠোঁটে এক কোণ কামড়ে বলল। আপনি কবে থেকে আমায় ভালোবাসেন? আর কিভাবে ভালোবাসলেন? কেন ভালোবাসলেন? কাব্য হেসে ওর কপালে টোকা মেরে বলল। ভালোবাসা বলে কি হয় নাকি বোকা? ভালোবাসা হুট করেই কখন কার সাথে হয়ে যায় বলা যায় না। হুট করেই কবে বেসেছিলেন সেটা বলুন। কাব্য থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে চিন্তা করার চেষ্টা করলো। তিতলির উৎসুক দৃষ্টি কাব্যতে নিবদ্ধ। কাব্য ওর আগ্রহ দেখে তিতলির মুখের কাছে ঝুঁকে আসলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল। বলবো, তবে একটা শর্তে।
কি শর্ত? কল মাই নেম উইথ ইউর সুইট ভয়েস। তিতলি চোখ বড় বড় করে বলল, আমি কিভাবে আপনাকে নাম ধরে রাখবো? পারবো না আমি। ওকে, তাহলে আমিও কিছু বলছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কাব্য তিতলির কপাল আঙ্গুল দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল। যা বলেছি তা করো, নাহলে আমি গেলাম। কাব্য যেতে নিলে তিতলি পেছন থেকে ডেকে ওঠে। কাব্য, শেষ, কাব্য এখানেই শেষ। তার চলন্ত পা যোগল এখানেই থেমে গেল। বুকটা সামান্য কাঁপলো বটে। চোখ বন্ধ করে গভীর শ্বাস ভেতরে টেনে নিল। পেছনে না ঘুরেই বলল। আরেকবার। তিতলি ঢোক গিলে বলল। কাব্য, কাব্য, কাব্য। থেমে যাও মেয়ে, আর এইভাবে ডেকো না, মরে যাবো তো। লজ্জার সাথে সাথে তিতলি চুপ হয়ে গেল। এর মাঝেই কাব্য হুট করে এসে তাকে জড়িয়ে ধরে গালে চুমু এঁকে বলল।